জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা। নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন। চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। গ্রেফতারকৃতদের তথ্যে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার। লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ, সে বড় সাজ্জাদ। এখন দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন। নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে ১ সপ্তাহ ধরে বন্ধ ৩ শতাধিক কারখানা। ফিলিং স্টেশনেও গ্রাহকদের চরম ভোগান্তি। মাঝে মাঝে গন্ঠানে আসে, আপনি তো মনে চালু করতে করতে আবার জায়গা। কোম্পানি না বাঁচলে কি আঙ্গরে রাখবে? কোম্পানি বাঁচলে না আমরা বাঁচবো। আমাকে তো চলাফেরা কষ্ট হইতাছে, এমনি করে গ্যাসের সংকট হইলে তো সব দিক দিয়েই ভেজাল। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকালে 10:30টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তারা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পৌরসভা অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন এনসিপির নেতৃবৃন্দ। পরে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় পদযাত্রা করবে দলটি। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে সিলেটে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বিজিবি। হামলা, উস্কানি দিয়ে বা এই ধরনের কোনো জায়গায় যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয় আওয়ামী স্টাইলে, আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়বো না। কারণ আমাদের শহীদ উসমান হাদি ভাই যে প্রতিজ্ঞা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে জান দিবা জুলাই দিব না, আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে কাজ করছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এনসিপির কেন্দ্রীয় নেতারা পৌঁছেছেন কিনা আর কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? পুরবী, দেখুন, এখানে মূলত আমরা যে জায়গায় উপস্থিত আছি, অর্থাৎ সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার যে অডিটোরিয়াম, সেখানেই সকাল 11টায় এই জুলাই আন্দোলনে নিহত যে শহীদ 7 পরিবারের যারা সদস্য, তাদের সাথে এখানে মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত আসলে এনসিপি নেতৃবৃন্দ তারা এখানে এসে পৌঁছাননি। তবে আমরা দলীয় সূত্রে যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে তারা সিলেটে পৌঁছার পর গোলাপগঞ্জের উদ্দেশ্যে আসলে তারা রওনা হয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 15-20 মিনিটের মধ্যেই তারা এখানে এসে উপস্থিত হবেন এবং পরবর্তীতে এখানে যে আসলে শহীদ পরিবারের সাথে যে মতবিনিময় সভা সেটি অনুষ্ঠিত হবে। এবং এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, সেজন্য আমরা দেখছি যে অসংখ্য পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, এপিবিএন এর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি সাদা পোশাকে যারা আসলে গোয়েন্দা সংস্থার লোকজন, তাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এনসিপি যারা নেতাকর্মী এই উপজেলা বা সিলেট জেলা, তারা আসলে অডিটোরিয়ামের ভেতরে অবস্থান করছেন এবং বাইরে কিছু সংখ্যক আমরা বিএনপি নেতাকর্মী তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে তারা আসলে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা বা কোনো ধরনের আসলে এরকম কোনো কিছু করার জন্য এখানে উপস্থিত হননি। তারা শুধু শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেজন্য তাদের উপস্থিতি এখানে, এবং তারা চান যে এখানে এনসিপি যারা নেতাকর্মী তারা যাতে তাদের কর্মসূচিটা আসলে শান্তিপূর্ণভাবে শেষ করে যান, সেই আহ্বানও তাদের রয়েছে। এবং এনসিপি যারা নেতাকর্মী তারা যেটি বলছেন যে এই যে মতবিনিময় সভা এটি শেষ করে তারা বিকেল 3টায় কানাইঘাটে যে তাদের যে জুলাই পদযাত্রা বা যে পদযাত্রা সেটি তারা আয়োজন করবেন এবং পরবর্তীতে সন্ধ্যা 7টায় সিলেটে। অনেক ধন্যবাদ নাবিল আপনাকে। চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, যশোরের ঝুমঝুমপুর থেকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে হত্যা মামলায় গ্রেফতার মিঠু ওরফে ধামা ইলিয়াসকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই ডেভিড ইমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী চক্রের বিস্তৃত নেটওয়ার্ক শনাক্তের তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার। এদের যে পুরা লিডার, যে গ্যাং লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ, সে বড় সাজ্জাদ। এখন দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন। এটা হচ্ছে প্রধান সহযোগী, এই সেকেন্ড ইন কমান্ড। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানি। তো রায়হান আমাদের সার্ভেলেন্সে ছিল, এখনো পর্যন্ত আছে, দেশেই আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। কক্সবাজারের রুখিয়ায় ক্যাম্পে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্প 8 এর ওয়েস্ট ব্লকে এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সদস্য ছিলেন। এপিবিএন 14 অধিনায়ক জানান, জুবায়ের মসজিদে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন তার উপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এপিবিএন আরও জানায়, ক্যাম্পে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও ও আরসের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর জের ধরেই এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। নরসিংদীতে টানা 7 দিন ধরে তীব্র গ্যাস সংকটে বন্ধ রয়েছে 3 শতাধিক কারখানা। উৎপাদন না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে 41টি নন বয়লার কারখানা। এতে ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। আইনে সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় নিরুপায় পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে পাইপলাইনে গ্যাস না থাকায় বন্ধ জেলার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। কয়েকটি স্টেশন চালু থাকলেও গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে চালকরা। এক সপ্তাহ আগেও শতাধিক শ্রমিকের পদচারণায় মুখর ছিল এই টেক্সটাইল মিল, কিন্তু হঠাৎ গ্যাসের তীব্র সংকটে থমকে গেছে উৎপাদন। কর্মচাঞ্চল্যের জায়গা দখল করেছে লোকসান আর অনিশ্চয়তা। প্রতি সপ্তাহে আমদানি হয় 20 থেকে 25 লাখ 30 লাখ। এই সপ্তাহে আমি আমদানি করছি মাত্র 78,000 টাকা। আমি শ্রমিক বিল মিটাবো না গ্যাস বিল মিটাবো না কারেন্ট বিল মিটাবো? নরসিংদীতে দেশের মোট চাহিদার 70% কাপড় উৎপাদন হলেও গেল কয়েকদিনের গ্যাস সংকটে বন্ধ রয়েছে 3 শতাধিক কারখানা। এছাড়া 41টি নন বয়লার কারখানা কার্যক্রম চলমান রাখলেও প্রতিদিন এক একটিতেই ব্যবহার হচ্ছে অন্তত 8 টন কাঠ। হঠাৎ সংকট তৈরি হওয়ায় শ্রমিকরা যেমন ভোগান্তিতে পড়েছে, তেমনি ধ্বংস হচ্ছে পরিবেশ। মাঝে মাঝে গন্ঠানে আসে, আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা। আমরা যে সাইজিয়ে কাজ করে দিই, কাজ করার পরে তাতে গ্যাস চলে। এই কাজটা না করে দিলে তাতেও চলতে না। কোম্পানি না বাঁচলে কি আঙ্গরে রাখবে? কোম্পানি বাঁচলে না আমরা বাঁচব। বয়লার অধিদপ্তর শুধুমাত্র তাদের সেফটির বিষয়টা দেখে, তারা জ্বালানির বিষয়টা দেখে না। আমরা সাধারণত পরিবেশগত ছাড়পত্র, জানেন আপনি, দেওয়ার সময় আমরা বিভিন্ন দপ্তরের ছাড়পত্রগুলো আছে কিনা সেই কমপ্লায়েন্সটা দেখেই আমরা কিন্তু ছাড়পত্রটা দিয়ে থাকি বা নবায়ন করে থাকি। বয়লারে গাছ ব্যবহারের বিষয়টা দেখছি মারাত্মক আকার ধারণ করেছে। এই বিষয়ে আমি আমার সদর দপ্তরে কথা বলেছি। এদিকে পাইপলাইনে গ্যাস না থাকায় বন্ধ রয়েছে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন। কিছু কিছু স্টেশন চালু থাকলেও গ্যাসের চাপ কম, ফলে রিফুয়েলিংয়ে লাগছে দীর্ঘ সময়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। আমাকে তো চলাই ফেরা কষ্ট হইতাছে। এমনি করে গ্যাসের সংকট হইলে তো সব দিক দিয়েই ভেজাল। আমাদের অবস্থা একবারে করুণ অবস্থা। আর যদি গ্যাস আর বিদ্যুৎ যদি না থাকে তাহলে কোম্পানি আমাদেরকে বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। ব্যবসার বয়সে আমি কিন্তু এই অবস্থা আমি কোনো সময় পাই নাই। এরা বলতে এলএনজি যে টার্মিনাল আছে, টার্মিনালে যে দুর্ঘটনা করছে আমরা যেটা জানি, ওইটার জন্য এই সমস্যা করছে। 70% কাপড় যোগান আমরা বাবুরহাট থেকে দেই। এখন আমাদের লক্ষ লক্ষ শ্রমিক এই কাজে ব্যস্ত। এই লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা তো সব অকেজু হয়ে যাচ্ছে। তিতাস কর্তৃপক্ষ বলছে কয়েকদিন ধরে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম। এর মধ্যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কলকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। মহেশখালীতে আমাদের যে এলএনজি টার্মিনাল আছে, ওখানে একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় আমাদের তিতাসের গ্যাস সাপ্লাই প্রায় 450 থেকে 500 মিলিয়ন এমএমসি কমে। আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। নরসিংদীতে গ্যাসের দৈনিক 50 পিএসআই চাহিদার বিপরীতে 7 দিন ধরে সরবরাহ হচ্ছে 20 পিএসআই।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। এসি ছাড়াই চলছে সিলেট ওসমানী মেডিকেলের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। এতে অস্ত্রোপচারের রোগীদের ইনফেকশন সহ নানা জটিলতার শঙ্কা দেখা দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা থাকলেও গণপূর্ত বলছে দ্রুততম সময়ে শুরু হবে সংস্কার কাজ। এটি কোনো সাধারণ ওয়ার্ডের চিত্র নয়, একটি হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল ওয়ার্ড পোস্ট অপারেটিভের চিত্র এটি। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি রয়েছে 6টি, এর মধ্যে 4টি দীর্ঘদিন ধরে নষ্ট, বাকি 2টিও চলছে কোনোভাবে। এতে তীব্র ভোগান্তিতে রোগীরা। চার্জার ফ্যান অলরেডি 2টা চার্জ শেষ, বর্তমানে আমাদের কাছে কিছু নেই। আর আমার বাতিজার দেখা, আপনার শরীরটা দেখতেছেন কিভাবে ঘামছে। রোগী যখন সার্জারি হওয়ার পর তার একটু রেস্টের প্রয়োজন। এই জায়গায় যদি মনে করেন ঘাম হয় তাহলে রোগীর জন্য ক্ষতি হয়। চিকিৎসা প্রটোকল অনুযায়ী ইনফেকশন নিয়ন্ত্রণ, রোগীর স্বস্তি, ঔষধ ও যন্ত্রপাতির জন্য পোস্ট অপারেটিভে এসি খুবই জরুরি। অথচ উসমানী মেডিকেলের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের গরম নিয়ন্ত্রণে জানালা খুলে রাখেন সংশ্লিষ্টরা। এসির অনেক সমস্যা, ধরেন আজকে আমরা খুলে দিছিলাম, কারণ এসির হচ্ছে কোনো ঠান্ডাই হচ্ছে না, এখানে 2 ঘন্টা একটু বন্ধ রাখলাম। হাসপাতালের মন গুরুত্বপূর্ণ ওয়ার্ডের কতটি এসি সচল রয়েছে তার সঠিক তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। হয়তো 1টা বা 2টা নষ্ট থাকতে পারে, বাকিগুলো তো চলতেছে, একবার যে কেনা তা না। তবে সবগুলো যাতে কি হয়, এখানে একটু দীর্ঘ প্রক্রিয়া যদি বলতে হয়। মেইনলি আমরা এগুলোর জন্য বিশেষ করে এসি সহ আদার যে ইনফ্রাস্ট্রাকচার, এদের জন্য বেশিরভাগই আমরা স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ নির্ভরশীল। গণপূর্ত জানিয়েছে, এসি নষ্টের বিষয়ে লিখিত কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণে গিয়ে ধরা পড়ে এমন ত্রুটি। 3টা এসি কম্প্রেসর একবারে নষ্ট হয়ে গেছে, 2টা এসি কোনোভাবে চলতেছে, আর একটা এসি প্রবলেম হয়েছে। আমি আমার কর্তৃপক্ষের সাথে আলাপ করছি, হয়তো আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এই কম্প্রেসরগুলো চেঞ্জ করে দিয়ে পোস্ট অপারেটিভে এসিগুলা কমপ্লেন্টের সমাধান করা সম্ভব ইনশাল্লাহ। দ্রুত সময়ের মধ্যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি সচল হবে এমনটাই আশা সকলের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। 3 দশক ধরে অপেক্ষা, বারবার ঘোষণা ভিত্তিপ্রস্তর জমি অধিগ্রহণ, তবুও চালু হয়নি বাগেরহাটের বহুল আলোচিত খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন দুয়ার খুলে দেওয়ার যে স্বপ্ন একসময় দেখানো হয়েছিল তা আজও আটকে আছে কাগজে কলমে। তবে সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছে একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল, ফলে আবারও জেগেছে নতুন আশার আলো। একসময় স্বপ্ন ছিল আকাশপথে যুক্ত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চল, কিন্তু প্রায় 30 বছর পার হলেও বাস্তবতা ভিন্ন। বিস্তীর্ণ জমি জুড়ে এখন শুধুই নীরবতা, ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি সীমানা পিলার আর আংশিক ভরাট করা জমি যেন বলে দেয় একটি স্বপ্নের অপূর্ণ ইতিহাস। 1996 সালে রামপালের ফয়সালাহাটে খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরিকল্পনা ছিল এটি হবে একটি শর্ট টেক অফ ল্যান্ড ল্যান্ডিং বা স্টল বিমানবন্দর। সে সময় প্রায় 98 একর জমি অধিগ্রহণ করে শুরু হয় মাটি ভরাট সহ প্রাথমিক কাজ, কিন্তু অজ্ঞাত কারণে থেমে যায় পুরো প্রকল্প। দীর্ঘ বিরতির পর 2015 সালে নতুন করে প্রাণ পায় প্রকল্পটি। আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়ে অতিরিক্ত প্রায় 536 একর জমি অধিগ্রহণ করা হয়। একনেকে অনুমোদনের পর পুনরায় শুরু হয় কাজও, কিন্তু নানা প্রশাসনিক, নীতিগত ও বাস্তব জটিলতায় এ দফায়ও বেশি দূর এগোয়নি প্রকল্পটি। জমি অধিগ্রহণের পরে দীর্ঘদিন ব্যবহার হয়নি, না হওয়ার পরে আমাদের এই অঞ্চলে যে উন্নয়ন হতো সে উন্নয়ন থেকে আমরা দূরে সরে গেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে উনি এটাকে কাজ করেন না এই বিমানবন্দরটা। স্থানীয়দের প্রত্যাশা বিমানবন্দর নির্মিত হলে বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র, তৈরি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে ব্যবসা বাণিজ্যের পরিধি। মিডল পয়েন্ট আমাদের এই এয়ারপোর্টটা হইলে আমাদের এই অঞ্চলের মানুষের কর্ম একটা জায়গা তো হবে। দক্ষিণ অঞ্চলের জন্য অনেক উন্নয়ন হবে। আমাদের মোংলা ইপিজেড, রামপালের পাওয়ার প্ল্যান্ট এবং বাগেরহাট, পিরিজপুর দিয়ে সবকিছু মিলাই আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খানজাহান আলী বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমন প্রত্যাশার মাঝে আবারও আলোচনায় এসেছে খানজাহান আলী বিমানবন্দর। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। তারা জানায় খুব শীঘ্রই এ বিষয়ে অগ্রগতি চূড়ান্ত করা হবে। আমরা এই প্রকল্পটি তৈরিতে এগোতে চাচ্ছি। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি এগিয়ে নিয়ে যাব। এই ধরনের এয়ারপোর্ট করার সক্ষমতা তাদের আছে, তো ওই জন্য আমি ওনাকে বললাম যে মিস্টার পিটার দেন আমরা ভিজিট করি এই জিনিসটা। তো সেইভাবে আজকে ভিজিট করলাম। উনি জায়গা দেখে বা লোকেশন দেখে অত্যন্ত অভিভূত হয়েছেন এবং উনি মনে করেন যে না, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এর সাথে সাথে কিন্তু এখানে অনেক ধরনের ইকো ট্যুরিজমের আমাদের যে জায়গাটা সেটা তৈরি হবে। বিমানবন্দরের নির্মাণ কাজ সম্পন্ন হলে মংলা বন্দরের কার্যক্রমে আসবে গতিশীলতা, সেই সাথে ইপিজেড সহ সুন্দরবন ঘিরে পর্যটন শিল্পের বিকাশ হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু বাঘ শিকার রোধ নয়, হরিণ শিকারের জন্য পাতা অবৈধ ফাঁদও এখন বাঘের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। যে ফাঁদে আটকে পড়ার কথা হরিণের, সে ফাঁদেই জীবন হারানোর ঝুঁকিতে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ বিশেষজ্ঞদের পরামর্শ, সুন্দরবনের রাজাকে নিরাপদ রাখতে হলে বনজীবী, টুরিস্ট সহ বনে প্রবেশকারী সকল জলযানকে ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনতে হবে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে সবুজের গালিচা, যা জীববৈচিত্র্যের অনন্য এক ভাণ্ডার। এখানকার প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ আর খাদ্য শৃঙ্খল একে অপরের সাথে জড়িয়ে আছে গভীরভাবে। সুন্দরবনের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ চিত্রা হরিণ। এই হরিণই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান খাদ্য। কিন্তু অবৈধ শিকারীদের পাতা ফাঁদে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে চিত্রা হরিণ। এছাড়া হরিণ ধরার জন্য ব্যবহৃত তারের ফাঁদ বা অন্যান্য ফাঁদ শুধু হরিণকেই ক্ষতিগ্রস্ত করে না, একই পথ ব্যবহার করতে গিয়ে বাঘও আটকা পড়ে এসব ফাঁদে। তাই ফাঁদ এখন হয়ে উঠেছে সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি। হরিণ শিকারীরা এই ফাঁদ যেটি করে হরিণ শিকারের জন্য, মালা ফাঁদ এবং সিটকে ফাঁদ, মূলত সিটকে ফাঁদটা হলো বেশি ভয়ঙ্কর। হরিণ এভাবে আটকায়, তারপর শুকরও আটকায় এবং বাঘটাও কিন্তু এভাবে আটকে ছিল। অর্থাৎ হরিণ শিকারের যে ফাঁদ সেটিও কিন্তু বাঘের শিকারের জন্যও কিন্তু আসলে ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক ব্যবহার হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ পরিবর্তিত হচ্ছে। এতে বাঘ, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্যের ওপর চাপ তৈরি হচ্ছে। বাঘ সংরক্ষণ নিশ্চিত করার জন্য সুন্দরবনের উপরে নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন জীবিকাকে প্রায়োরিটি দিতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবার মধ্যে সমন্বিতভাবে একটা জয়েন্ট টাস্ক ফোর্স মনিটরিং এবং অ্যাকশন রেডি করতে হবে। বাঘ সংরক্ষণ মানে শুধু বাঘ রক্ষা নয়, তার পুরো বাস্তুতন্ত্র রক্ষা করা। হরিণ সংখ্যা ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা না গেলে বাঘও দীর্ঘমেয়াদে ঝুঁকির মধ্যে থাকবে। তাই বাঘ রক্ষায় হরিণ শিকার রোধ করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা হরিণ শিকার করবে শিকারী, তারপর পাচার করার সময় আমরা মাংস আটকাবো, সেটির চেয়ে আমরা এইটিকে প্রায়োরিটি দিয়েছি যাতে হরিণ শিকারটাই বন্ধ হয়ে যায়। তো এই ব্যাপারে আমরা খুব স্ট্রিক্টলি পদক্ষেপ নিচ্ছি। বাঘ বিশেষজ্ঞদের পরামর্শে সুন্দরবনের রাজাকে নিরাপদ রাখতে হলে বনজীবী, ট্যুরিস্ট সহ বনে প্রবেশকারী সকল জলযানকে ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনতে হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।